তার নিজের ফোন নাম্বার দিয়ে সেখানে লিখেছে, স্যার আমায় পাস করাতে হবে এবং তার জন্য আপনি আমার ফোনে যোগাযোগ করুন। মানে সেটা একটা অন্যরকম ইন্ডিকেশন ছিল যে এটাকে সবথেকে বাজে খাতা কোনটা? বাজে খাতা মানে প্রায় 10টা খাতার মতো তারা সবাই ওই 90-এর উপর মার্কস ক্যারি করেছে। এবং পরীক্ষার খাতা সাজাবো কি করে? আচ্ছা, পরীক্ষায় 60-এর ওপর পেলে তারপরে কি নাম্বার দেওয়া কমিয়ে দেওয়া হয়, মানে স্ট্রিক্টলি খাতাটাকে দেখা হয়? রিভিউ করে কি কোনো লাভ হয়? এখনও আমি প্রিপারেশন শুরু করতে পারিনি। এখন যদি আমি শুরু করি, আমি কি ভালো নাম্বার পাবো? আমি কোনো একটা ইউনিক লাইন লিখলাম বা স্পেশাল লাইন লিখলাম, সেটাকে ফুটিয়ে তুলবো কি করে? হাইলাইটার ইউজ করে? আচ্ছা, হাইলাইটার কি সত্যি ইউজ করা যায়? পরীক্ষার আর 1.5 মাস বাকি, রুটিন আর ডায়েটটা কি হবে? এই সব প্রশ্নের উত্তর আজকে দেবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের অর্ঘ্য স্যার, যিনি একজন টিচার প্লাস একজন মাধ্যমিকের এক্সামিনার। এছাড়াও তিনি এখন এক্সামিনার থেকে প্রমোশন পেয়ে স্কুটিনি করেন খাতার। হ্যাঁ, তো আজকে ওনাকে আমরা সঙ্গে পেয়েছি, আমরা খুবই ভাগ্যবান। তো ওনার মুখে আমরা সবটা শুনবো। তো চলো স্যার, আমাদের স্টুডেন্টদেরকে আপনার সম্পর্কে কিছু বলুন। প্রথমত আজকের আলোচ্য বিষয়টি মাধ্যমিক পরীক্ষা। তো স্টুডেন্টদেরকে বলবো, মাধ্যমিক পরীক্ষার বিষয়ে সবথেকে যেটা আগে দরকার সেটা হচ্ছে যে পারফরমেন্সটা আছে সেটা নির্ভয়ে করা। এবং নির্ভয়ে পারফরমেন্স করতে গেলে যেটা আগে দরকার সেটা হচ্ছে সুন্দর প্রস্তুতি। যেহেতু বেশ কিছু বছর যাবত এই এক্সামিনেশনের সঙ্গে এবং এক্সামিনেশনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, সেই অভিজ্ঞতা থেকে বলছি, সবসময় ভালো পারফরমেন্স নয়, নিজেকে সুন্দরভাবে গুছিয়ে একটা মোড়কে প্রতিস্থাপন করা খাতায়, এটাও খুব প্রয়োজন। তো ছাত্রদেরকে বলবো আগে প্রস্তুতি এবং তারপরে গুছিয়ে খাতায় রিপ্রেজেন্ট করা। এটুকুই আজকে আমাদের এই আলোচনার শুরুর বিষয়বস্তু হওয়া উচিত। এই মুহূর্তে স্যার, স্টুডেন্টদের 7টা করে মাধ্যমিকের সাবজেক্ট। এখন স্টুডেন্টদের কি হচ্ছে, টাইম ম্যানেজমেন্টে ভীষণ প্রবলেম হচ্ছে। টেস্ট পেপার রয়েছে, রিভিশন রয়েছে, প্র্যাকটিস রয়েছে। তো ওদের টাইম ম্যানেজমেন্টটা এই মুহূর্তে ওরা করবে কি করে? দেখো, টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে সবথেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে রুটিন। আমরা যেমন বিদ্যালয় শিক্ষাতেও দেখি, স্কুল কলেজ সব কিছুই দেখি, একটা রুটিন থাকে। সেই রুটিনের মাধ্যমেই মানুষ কেবলমাত্র তার ওয়ার্কিং আওয়ারটাকে সুন্দরভাবে এক্সিকিউট করতে পারে। তো সেক্ষেত্রে প্রত্যেকটি ছাত্র বা ছাত্রী যারা কিনা ভালো ফলাফল করতে চাইছে এবং অল্প সময়ের মধ্যে ভালো কভারেজ করতে চাইছে, এই রুটিনটা কিন্তু কেউ তাকে বানিয়ে দিতে পারবে না। কোনো শিক্ষক, কোনো ফ্রেন্ড কেউ বানিয়ে দিতে পারবে না। এটা একমাত্র তার নিজস্ব রুটিন হবে। এই রুটিনটা কিভাবে সে বানাবে? সে সকালে কটায় ঘুম থেকে উঠে কতক্ষণ পর্যন্ত সে তার নিজের পড়াশোনা করে সকালের টাইমে, দুপুরে কতক্ষণ সে টাইম দিতে পারে, বিকালে কতক্ষণ টাইম দিতে পারে এবং রাত্রে বা সন্ধ্যাবেলা কতক্ষণ সে সময় দিতে পারছে, এটা টোটাল ওপর ভিত্তি করে তার রুটিন হবে। এবার সেই রুটিনটাতে কিন্তু শুধু পড়ার টাইম থাকবে না, তার খেলা করা, তার গান করা, সে যদি বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করে, এমনকি ফোন ঘাঁটে, স্নান করে, খায়, সমস্ত তার প্রাত্যহিক জীবনের কার্যকলাপ ওই রুটিনে থাকবে। সেইটা মেনে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টার একটা রুটিন তৈরি করে সে যদি অভ্যাসের জন্য দুপুরের দিকটা রাখে, মানে টেস্ট পেপার প্র্যাকটিস বা অন্যান্য প্র্যাকটিস এগুলোর জন্য যদি দুপুরের দিকটা রাখে, আর ফ্রেশ স্টাডি এটার জন্য যদি সকালটা রাখে, আর রিভিশনের জন্য যদি সন্ধ্যেটা রাখে, তাহলে আমার মনে হয় খুব অল্প সময়ে সে কিন্তু অ্যাচিভ করতে পারবে। আপনি এই যে বললেন যে স্টুডেন্টকে পড়া উচিত, এবার বেশিরভাগ স্টুডেন্টের মনে এই প্রশ্ন, আমরা স্যার কতক্ষণ পড়বো? আর এই মুহূর্তে পরীক্ষা দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে আছি, 1.5 মাস পর পরীক্ষা। আমরা প্রিপারেশনটা নেবো কিভাবে? না, এই বিষয়ে খুব সুনির্দিষ্ট। দেখো, এই একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে আমরা দৌড় শুরু করলেও সবাই তো আর দৌড়ে ফার্স্ট হই না। একদমই না। ফলে প্রত্যেকের প্রস্তুতিও যেমন ভিন্ন থাকবে, প্রত্যেকের রিভিশনও ভিন্ন থাকবে, প্রত্যেকের নিজের মতো করে গোছানোটাও ভিন্ন থাকবে। তো যে যেটা পারছে, যার যেটা বেস্ট লেভেল, যেটাতে সে সব থেকে বেশি মানে সেই জিনিসটাকে যে সব থেকে বেশি রপ্ত করতে পারবে, সেই ততটা টাইমই তাকে পড়া করা উচিত। এখন যারা মনে করছে যে আমার পড়াশোনার প্রতি যথেষ্ট দায়বদ্ধতা আছে, সে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত পড়তে পারে, হ্যাঁ, কিন্তু সেই রকম মনোযোগ রেখে দেওয়া তো সবার পক্ষে সম্ভব নয়। অবশ্যই নিজের চেষ্টা দেখা রাখতে হবে। তো একান্তই 5 থেকে 6 ঘন্টা অবশ্যই রাখা উচিত ব্যক্তিগতভাবে। এই সময় যেহেতু স্কুল বন্ধ থাকে বা অন্যান্য টিউশনগুলোও কিছু কিছু ক্ষেত্রে বন্ধ থাকে, তো সেই সময় সেই টাইমটা রেখে দিয়ে
সেই টাইমটার জন্য বাদ দিয়ে রেখে দিয়ে বাকি যে সময়টা অন্তত 6 থেকে 7 ঘন্টা খাওয়া দাওয়া স্নান সমস্ত বাদ দিয়ে অন্তত 7 থেকে 8 ঘন্টা তার একটা প্র্যাকটিস কাম নতুন কিছু পড়া দুটোর মধ্যে ভাগ করে নেওয়া উচিত। এই যে স্যার আপনি বললেন যে এখন ফোন ঘাঁটাটা একদমই উচিত নয়। এইবার প্রশ্নটা হচ্ছে তাহলে এখন যদি আমরা বলি যে ফোন ঘাঁটিস না, ওরা কিন্তু ঘাঁটবে, কারণ ওরা ফোন ছাড়া এখন থাকতে পারবে না। ফোন ওরা ঘাঁটছে, এইবার আমার প্রশ্ন হচ্ছে ওরা ফোন কতক্ষণ ঘাঁটবে? আর এই যে পড়ার এখন কন্টেন্ট আমরা জানি যে এখন ইউটিউবে অনেক কিছু পড়া হচ্ছে বা অনেক রকম অনলাইন প্ল্যাটফর্মে ওরা পড়ছে, অনেক জায়গায় কোর্সও কিনেছে ওরা। সেই ক্ষেত্রে ওরা ফোনটা কতক্ষণ দেখবে, আর এই মুহূর্তে দাঁড়িয়ে ফোনে ওরা কি দেখবে? দেখো, বিশেষত হচ্ছে প্রস্তুতি এমন একটা জিনিস যেটা কিন্তু অভিভাবক বা শিক্ষক রেস্ট্রিক্টেড করতে পারে না। প্রস্তুতিটা নিজের। হ্যাঁ। এখন তাকে আমরা এটুকুই বলতে পারি যে সে যে টাইমটা নিয়ে ফোনটা ঘাঁটছে সেই টাইমটা তার পক্ষে সদর্থক হচ্ছে নাকি তার পক্ষে সেটা নেগেটিভে যাচ্ছে, এই জিনিসটা আমরা তাকে সচেতন করতে পারি। শুধু আমরা এইটুকুই নয়, তার সঙ্গে সঙ্গে তাকে যে যে ধরনের গণমাধ্যম বা ইউটিউবে যে চ্যানেলগুলোর পক্ষে শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে সেগুলো আমি তাকে সাজেস্ট করতে পারি। এবং ল্যাগ পিরিয়ড, তোমরা জানবে যে ব্রেন সবসময় সমানভাবে কাজ করে না। না, একদমই না। তো আমরা মর্নিং টাইমে যে ব্রেনটা কাজ করে সেটা সব থেকে অ্যাক্টিভ থাকে। হ্যাঁ। এবং যখন আমাদের ল্যাগ পিরিয়ড চলে আফটারনুন বা ডিউরিং আফটার দুপুরের খাবার দাবার, সেই সময়ের পরে আমাদের ব্রেনটা একটু ল্যাগে চলে। এই টাইমটা সে যদি শিক্ষণীয় ভিডিও দেখার সময়ের জন্য ব্যয় করে তাহলে কিন্তু একদিকে তার সময়ও অপচয় কম হবে, অন্যদিকে তার ফোন ঘাটার যে অভ্যাসটা যেটা ছাড়তে পারছে না একদম, সেটুকুতেও কিছুটা প্রলেপ পড়বে। তো সন্ধে এবং সকাল, সন্ধেবেলা অন্তত 3 থেকে 4 ঘন্টা, সকালবেলা অন্তত 3 থেকে 4 ঘন্টা, এই টাইমটা যেন কোনোভাবেই ফোনের পেছনে সে অপচয় না করে। ফ্রেশ স্টাডি এবং প্র্যাকটিসের পেছনেই কিন্তু এই টাইমটা রাখে। মানে আপনি বলতে চাইছেন এখন ফোন দেখলে দেখতে হবে পড়ার কন্টেন্ট যেগুলো রয়েছে, একদম। তাই তো? এই রিলস বাজে জিনিস এখন পুরোপুরি না, না, বন্ধ। একদম, একদম, একদম। হ্যাঁ। না, সেটা সবসময়ের জন্যই বন্ধ। হুম। তবু এখনকার জন্য অবশ্যই রেস্ট্রিক্টেড। আচ্ছা, এইবার কোন একটা স্টুডেন্ট ধরুন একটা নির্দিষ্ট সাবজেক্ট যেমন বাংলায় বা হয়তো কেউ ইংরেজিতে খুবই দুর্বল, খুব উইক স্টুডেন্ট, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সে কি করবে? শুধু ওই বাংলা ইংরেজিটাই পড়বে, নাকি সব সাবজেক্টে তাকে অন অ্যাভারেজ পড়তে হবে? না, দুর্বলতা নির্ভর করছে যে তার নিজস্ব কিছু প্রস্তুতির উপর। সে যদি মনে করে থাকে যে সত্যি আমি সাবজেক্টে দুর্বল, তখন ওই যে রুটিনটা, দৈনিক যে রুটিনটা বানাতে বলা হলো, ওই রুটিনের টাইমটা তাকে বেশি রাখতে হবে। ধরো 7টা সাবজেক্টে আমি 7 ঘন্টা করে অ্যাভারেজ রাখলাম। হুম। তাহলে আমি মনে করলাম যে দুটো সাবজেক্টে আমি দুর্বল, দুটো সাবজেক্টে বেশি সবল। তাহলে এরকম করা যেতে পারে যে আরও অ্যাড অন 2 ঘন্টা যোগ করে দিতে পারি আমার স্টাডি আওয়ারে, 9 ঘন্টা করতে পারি। অথবা এটা করা যেতে পারে যে আমি যেটাতে একটু সবল সেটাতে 45 মিনিটস দিলাম, 15 মিনিট করে কাটলাম। ফলে প্রতিদিন 15 মিনিট যে সাবজেক্ট দুর্বল তাকে আমি বেশি দিলাম। এইভাবে আমি একটা রুটিন ওয়ার্ক করতে পারি। কিন্তু তার আগে আমাকে ধরতে হবে যেটা, সেটা হচ্ছে আমি কতটা কভারেজ করতে চাইছি। আচ্ছা। কভারেজের উপর ভিত্তি করে আমার টাইমটা নিতে হবে। হ্যাঁ, মানে চেষ্টাটা পুরোপুরি স্টুডেন্টের নিজের। হুম। এইবার স্টুডেন্টের মধ্যে প্রশ্ন হচ্ছে, স্যার কিছু এক্সাম হল বোর্ড অ্যালাউ করছে, কিছু এক্সাম হল বোর্ড অ্যালাউ করছে না। ইভেন এমন দেখা যাচ্ছে কিছু এক্সাম হল জলের বোতল অ্যালাউ করছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে স্টুডেন্টরা কি করবে? দেখো, এইটা তো একান্তই পরীক্ষার সময়ের প্রশ্ন। সবথেকে বড় স্টুডেন্টদের ক্ষেত্রে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে জীবনের প্রথম একটা পরীক্ষা, যেটা সরকারি স্তরে, এবং যে পরীক্ষাটাকে সে প্রথমবারের জন্য দিতে যাচ্ছে, ফলে তার মধ্যে একটা ভীতি কাজ করে। এখন কিছু রুলস আছে যেগুলোকে গভর্নমেন্ট পরীক্ষার্থীদের জন্য তৈরি করে আগেই আমাদের মাধ্যমিকের সেন্টারগুলোতে পাঠিয়ে দেন। আচ্ছা। তো সেই রুলসগুলোর ক্ষেত্রে এই বোর্ড বা জলের বোতলে অ্যালাউ করার কোনো রুলস সেখানে নেই। তো সেখানে আমার মনে হয় যে শিক্ষার্থীকে এটা মেনে নিয়েই, ওই ব্যাপারটাতে দ্বিমতে না গিয়ে ওটাকে মেনে নিয়েই যে আমি এটা নিয়ে কাজ করতে পারবো না, বোর্ড ছাড়াই আমায় লিখতে হবে, জলের বোতল ছাড়াই আমার বাইরে দেওয়া থাকবে জল, সেই জলে আমায় খেতে হবে। হুম। যেখানে জলের ড্রামের ব্যবস্থা করা হয় বা অনেকের ক্ষেত্রে গ্লাসের ব্যবস্থা করা হয়, সেগুলো সেখানে গিয়ে আমাকে পান করতে হবে। তো সেইটা যা মনে সেট আপ যদি করে নেয় যে আমি এটা ছাড়াই করতে পারবো, তাহলে কোনো বিতর্ক বা কোনো দ্বিমত ছাড়াই সে পরীক্ষা হলে প্রবেশ করে সে কিন্তু তার সবটা দিয়ে আসতে পারবে। কারণ পরীক্ষা হলে শুরুতেই তার কনসেন্ট্রেশনটা খুব গুরুত্বপূর্ণ। সেটা যদি এই বোর্ড বা জলের বোতল এইসব ভাবতে গিয়ে ব্রেক হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে তার পরীক্ষায় যে জানা জিনিসগুলো ছিল সেগুলো অনেকটা লস হতে পারে। আচ্ছা, স্টুডেন্টদের মধ্যে স্যার একটা প্রশ্ন থাকে যে আমি হয়তো 60 এর বেশি পেয়ে গেলাম, এরপরে স্যার আমাকে নাম্বার দেওয়াটা কমিয়ে দেবে। যে হয়তো কোনো কোশ্চেনে আমি 60 যখন নিচে ছিলাম, 5 ফুল মার্কস, সেখানে স্যার আমাকে 4.5 বা 4 দিয়েছে। কিন্তু যে আমি 60 ওপরে পেলাম, স্যার সেখানে আমাকে
3 দিচ্ছে, 3.5 দিচ্ছে। আচ্ছা, এটা কি সত্যি হয়? আপনি তো বহু পরীক্ষার খাতা দেখেছেন। না, আমাদের অভিজ্ঞতায় দেখো, খাতা দেখার ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ হয় সেটা হচ্ছে হেড এক্সামিনারের যে নির্দেশ এবং বোর্ডের তরফ থেকে আসা যে নির্দেশ, এই নির্দেশগুলোকে পালন করা হয়। এখন এক্সামিনেরও নিজস্ব কিছু ভূমিকা থাকে সেখানে, একদমই থাকে না বলবো না। হ্যাঁ। তো সেক্ষেত্রে একটা, যারা একটু কম মার্কসের দিকে রয়েছেন, হুম, যারা যে শিক্ষার্থীরা, তাদেরকে এক্সামিনার অনেক সময় একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখেন এবং কিছু কিছু প্রশ্নে দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে একটা মার্কস দেওয়া হয় যেটা হয়তো সে ডিজার্ভ করলেও ঠিক অতটা করে না, বা কিছুটা সময় বলছি না ক্ষমাসুলভ দৃষ্টি, এবার ক্ষমাটা ব্যক্তির উপর নির্ভর করছে। হুম। কিন্তু এরকম কোনো লিখিত নির্দেশ নেই যে 60-এর উপর পেলে তাকে কড়া করে খাতা দেখা হবে। আচ্ছা। আর এটা ঠিক যে যখন যারা ভালো নাম্বার পাচ্ছে, আমরা ধরে নিই যে দুটি ভালো ছেলের মধ্যে কে সর্বোত্তম, সব থেকে বেশি ভালো, হুম, এটাকেও নির্দেশ করা দায়িত্ব এক্সামিনারের। আচ্ছা। সুতরাং যখন একটা ভালো ছেলে একটা ব্যাচে 4-5টা, একটা লটের খাতায় 5-6টা ভালো ছেলের মধ্যে হুম, ক্লোজ কন্টেস্ট হচ্ছে, হ্যাঁ, তখন তাদের মধ্যে সর্বোত্তম কে, এটাও কিন্তু আমাদেরকে চুজ করে নিতে হয়। ফলে হ্যাঁ, যখন ওই কন্টেস্টটা হায়ার লেভেলে চলে যায় তখন সেটাকে খুব অ্যাকুরেটলি বিচার করার চেষ্টা করা হয়। কিন্তু নাম্বার কম দেওয়ার কোনো অর্থ বা নাম্বার কম দেওয়ার কোনো শর্ত সেখানে নেই। অ্যাকুরেট যেটুকু সে পাওয়া উচিত সেটুকু করার চেষ্টা করা হয়। আচ্ছা, এইটা আমি আমার সময়তেও শুনেছি। আমি যখন মাধ্যমিক দিই তখন এটা স্যারেরা আমাদের বলেছিলেন যে কোশ্চেন তৈরি হয়, কিছু কোশ্চেন থাকে খুবই দুর্বল স্টুডেন্টদের জন্যে। কিছু থাকে যারা মধ্যবিত্ত অর্থাৎ যারা এভারেজ পড়াশোনা করে। কিছু থাকে খুব ভালো। যেমন ১০০ ই হয়তো ফুল মার্ক, সেক্ষেত্রে ৬০ হচ্ছে একটা এভারেজ স্টুডেন্ট যে মোটামুটি পড়াশোনা উইক, সে পারবে। আর ২০ থাকলো যেটা এভারেজ অর্থাৎ ৮০ সে পেল। আর যারা সেই ১০০ পাচ্ছে বা ৯৯ পাচ্ছে, বাকি ২০ নাম্বারের হয় লড়াই। এইটা কি সত্যি হয়? হ্যাঁ, একটা কোশ্চেন তৈরি করা হয় সবসময় কাঠিন্য মানের উপর ভিত্তি করে, হুম, তাকে ব্লু প্রিন্ট বলা হয়। আচ্ছা। তো যখন কোশ্চেন যখন তৈরি করা হয়, মাল্টিপল সেটে কোশ্চেনটা তৈরি করা হয়, একটা দুটো নয়। এবার তার মধ্যে কোশ্চেন সেটাররা যারা থাকেন, গ্রুপ অফ প্রফেসরস, তারা ওই কাঠিন্য মানের উপর ভিত্তি করে প্রশ্নগুলো পছন্দ করে নেন। এটা ঠিক যে কিছু প্রশ্ন খুব সাধারণ মানের রাখা হয়, সেটা একটা, যাতে সব শ্রেণীর শিক্ষার্থীরা সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে নিজের কনফিডেন্ট লেভেলটা পায়। এরপরে আর একটু মধ্যম মানের কিছু প্রশ্ন রাখা হয়, তার থেকেও গুরুত্বপূর্ণ উচ্চমানের কিছু প্রশ্ন রাখা হয় যেগুলো বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বা শুধুমাত্র পাঠ্য বইয়ে পড়া থেকেই নয়, পাঠ্য বইয়ে পড়ার বাইরে গিয়েও সেগুলোকে দৈনন্দিন চিন্তন থেকে অ্যান্সার করতে হয়। আচ্ছা। তো সেরকম কাঠিন্য মান বা সেই রকম মিশ্রিত কোশ্চেন রাখা হয়, চেষ্টা করা হয় যাতে উন্নত শিক্ষার্থী হুম, যার সত্যিই ওই স্থানটা যাওয়ার যোগ্য সেটাকে হ্যাঁ, বাছাই করা যায়। বেশ। আর প্রত্যেকবারই পরীক্ষার পরে শোনা যায় কোনো একটা সাবজেক্টে আউট অফ সিলেবাস কোয়েশ্চেন। এই স্টুডেন্টরা পরীক্ষা দেওয়ার পর বলছে যে এইটা আউট অফ সিলেবাস। আচ্ছা, এটা কি সত্যি হয় যে পরীক্ষায় আউট অফ সিলেবাস কোয়েশ্চেন থাকে? কোয়েশ্চেন আউট অফ সিলেবাসের মানে সিলেবাস তত্ত্বটাই খুব একটু জটিল। আউট অফ সিলেবাসে থাকে না আমি বলবো না, এটা হলফ করে বলা যায় না, কারণ আচ্ছা। তোমরা দেখেছো কিছু সময় ফিজিক্যাল সায়েন্স বা ম্যাথে এরকম বেরিয়েছে আউট অফ সিলেবাস কোয়েশ্চেন, সেখানে হুম, বিতর্ক তৈরি হয়েছে, পরীক্ষা হলে নির্দেশ এসছে যে ওটাকে অ্যাটেন্ড করলে নাম্বার, এটা হয়, এটা হয় না বলবো না। কিন্তু সিলেবাসের ধারণাটা তো অনেক জটিল। হ্যাঁ, মানে সিলেবাসটা ধরো, তোমার একটা সিলেবাস আসলো ভারতবর্ষের লোকসংস্কৃতি, তো সেই লোকসংস্কৃতির মধ্যে তুমি একটা প্রাদেশিক লোকসংস্কৃতি আছে, প্রত্যেক প্রদেশ ভিত্তিক আলাদা। সেই একটা বই তো আর প্রাদেশিক লোকসংস্কৃতির সবগুলোকে কভার করে না, গুরুত্বপূর্ণ প্রদেশের লোকসংস্কৃতিগুলোকেই কভার করে লেখা হয়। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে যে তুমি যে বইটা পড়েছো সেই বইটাতে হয়তো ওইটি লেখা ছিল না, কিন্তু যে উত্তরটি হবে সেটা বোর্ড অনুমোদিত টিপি নাম্বার পাওয়া প্রাপ্ত অন্য বইগুলোতে আছে। হুম, তখন সেটাকে আমরা আউট অফ সিলেবাস বলে বিতর্ক করি। হুম, কিন্তু আমাকে দেখতে হবে যে বোর্ডের আরও টিপি নাম্বার দেওয়া যে 6টি বা 7টি বই আছে, হুম, সেই টিপি নাম্বার দেওয়া সব বইগুলোতে আছে কি নেই। যদি সবগুলোতেই না থেকে থাকে আচ্ছা, এবং সত্যিই যদি সিলেবাসের মধ্যে না থেকে থাকে, তবে সেটা অবশ্যই চ্যালেঞ্জের বিষয়। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি যে ছাত্রদের চ্যালেঞ্জ করার আগেই বোর্ড সেটা স্বতঃপ্রণোদিত হয়েই মার্কস অ্যালট করে দেন, এটাতে হ্যাঁ। সমস্যা হয় না। মানে স্যার যেটা বলতে চাইছে, তোমরা তোমাদের বেস্ট প্রিপারেশন নাও। পরীক্ষায় যদি আউট অফ সিলেবাস কোশ্চেন থাকে সেখানে তোমরা নাম্বার পাবে। এটা গ্যারান্টি, তোমরা নাম্বার পাবে, বোর্ড তোমাদের নাম্বার দেবে। তোমরা তোমাদের প্রিপারেশনের সেরাটা নাও। আচ্ছা, এইবার স্টুডেন্টদেরই অনেকের প্রশ্ন যে স্যার দেখুন এই মুহূর্তে বাজার চলতি অনেক রকম টেস্ট পেপার রয়েছে, ডাব্লিউবিটিএ, এবিটিএ, তারপরে সরকার থেকে একটা দিচ্ছে, তারপরে আরো মৌলিক লাইব্রেরি, অনেক ওরা অনেক রকম টেস্ট পেপার বার করছে।
এইবার এই জায়গায় দাঁড়িয়ে ওদের প্রশ্ন, স্যার আমাদের হাতে সময় আর 1.5 মাস, তার মধ্যে রিভিশনস রয়েছে, আরো অনেক রকম অ্যাক্টিভিটিস আমাদের করতে হবে, কোন টেস্ট পেপারটা করলে আমরা বেটার রেজাল্ট পাবো? দেখো এই প্রশ্নটা কিন্তু মানে একটুখানি জটিল বলবো আমি। তার কারণ হচ্ছে টেস্ট পেপার যারা তৈরি করেন বা যারা প্রণেতা, হুম, প্রত্যেকেই কোনো না কোনো গুণমানযুক্ত শিক্ষক। ফলে অবশ্যই। প্রত্যেকেই চেষ্টা করেন তার যে ভিউ বা এক্সপ্রেস, যেটা ভিউটাকে তিনি টেস্ট পেপারের মধ্যে দিয়ে প্রকাশ করার চেষ্টা করেন। ফলে প্রত্যেকেই কিন্তু ওই ওই প্রশ্নগুলোকে মনে করেছেন যে এইবার মাধ্যমিকের জন্য প্রয়োজনীয় প্রশ্ন, তাই তিনি টেস্ট পেপারে রেখেছেন। হুম, এখন প্রয়োজন ব্যাপারটা হচ্ছে আমরা যত টেস্ট পেপার বেশি করতে পারবো তত আমাদের প্র্যাকটিস লেভেলটা বাড়াতে পারবো। আচ্ছা। ফলে আমি সাজেস্ট করব যে যদি পারো বাজারে যেগুলো নামডাক যে টেস্ট পেপারগুলো, যে কোম্পানিগুলোর, প্রত্যেকটাই প্র্যাকটিস করা একজন ভালো ছাত্রের কর্তব্য। অন্ততপক্ষে উত্তর লিখে প্র্যাকটিস না করলেও একবার যাতে প্রশ্নগুলো দেখে যাওয়া যায় সেইটুকু করা যায়। এটাকে থেকে আরও একটি সহজ কাজ হচ্ছে গ্রুপ স্টাডি, আচ্ছা। যেটা স্বীকৃত পদ্ধতি। হ্যাঁ। ধরো 5 জন শিক্ষার্থী, সেখানে মধ্যম মানেরও আছে, উচ্চ মানেরও আছে, নিম্ন মানেরও আছে, সবাই মিলে একটা গ্রুপ বানালো, টেস্ট পেপার সবাই মিলে সংগ্রহ করলো, কিনলো, কেনার পরে একসঙ্গে একটা নির্দিষ্ট দিনের সময়ে বসে গ্রুপ স্টাডি করে প্রশ্নের উত্তরগুলো রপ্ত করলো। তাতে কি হলো, একজন সাধারণ মানের শিক্ষার্থীর কাছে 3টে বা 4টি টেস্ট পেপার কেনার বাউন্ডেশন থাকলো না। আরও একটা বিষয় হলো, ওই গ্রুপ স্টাডির মাধ্যমে তাকে যে অজানা প্রশ্নগুলো যে খুঁজে খুঁজে বার করতে হচ্ছিল, বন্ধুর মাধ্যমে সে সহজেই গাইডেড হয়ে যাবে। ফলে দুপুরের টাইমটাই গ্রুপ স্টাডি করা যেতে পারে এবং সবগুলো টেস্ট পেপারকে কনসাল্ট করেই করা যেতে পারে। স্যার যেটা বলতে চাইছেন, তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তোমরা যত প্র্যাকটিস করবে তত ভালো হবে। হ্যাঁ, এইবার তোমাদের হয়তো অনেকের আর্থিক সামর্থ্য থাকে না, সেক্ষেত্রে স্যার যেটা বললো গ্রুপ স্টাডি, হ্যাঁ এটা সত্যি গ্রুপ স্টাডি খুব ভালো। যে তোমরা কি করবে, 4-5 জনের একটা বন্ধু, তোমরা চা খেতে যাবে না, কি করবে, একটা টেস্ট পেপার নেবে, সেইখানে তোমরা বসে নিজেরা সলভ করবে, দুটো উপকার পাবে। একটা সলভ খুব তাড়াতাড়ি হবে, হয়তো একটা উত্তর তুমি জানো না, তোমার বন্ধু জানে, সে তোমাকে হেল্প করলো, সে তোমাকে টপিকটা বোঝালো। সেম, তোমার বন্ধু জানে না, তুমি জানো, হতেই পারে। এইভাবে সলভ করবে, তোমাদের খরচাটাও কিছু কমে আসবে। আচ্ছা স্যার, এইবার প্রশ্ন হচ্ছে, স্টুডেন্টদের এক্সাম হলে এক্সাম টাইমের কতক্ষণ আগে যাবে? ধরুন আমি ধরে নিলাম 10:45 ওদের এক্সাম স্টার্ট, তাহলে ওদের হলে কতক্ষণ আগে, মানে স্কুলে যে মাঠ তো থাকবে বা স্কুলের বাইরে, কতক্ষণ আগে পৌঁছানো দরকার? দেখো আমাদের যে কোনো একটা ভালো কাজ করবার জন্য যেটা আগে দরকার সেটা হচ্ছে একটা শান্ত মন। হ্যাঁ। তো তুমি একটা পরীক্ষা দিতে যাচ্ছ, হুম, যদি তুমি খুব একদম সময় মেপে বেরো, একদম লাস্ট মিনিটে গিয়ে পৌঁছাবো, সেক্ষেত্রে তোমার মনটা পৌঁছানোর জন্য খুব উতলা হয়ে যাবে এবং এই উতলা মনটাকে শান্ত করতেই তোমার এতটা বেশি সময় অপচয় হবে যে পরীক্ষা হলের বিষয় মনে আসবে না। এই জন্য একটু সময় আগে নিয়ে আমি সাজেস্ট করব অন্ততপক্ষে 30 মিনিটস, 30 মিনিট আগে, মানে 10:45-এ যদি হয় আমাদের এক্সাম শুরু, 10:45-এ নয় সম্ভবত, 11টায় এক্সাম শুরু হয়, 15 মিনিট প্রশ্নটা দেখার জন্য তাকে দেওয়া হয়। হলে 10:45 থেকেই সে এন্টারটেন হয়ে যায়। তাহলে অন্ততপক্ষে 10টা বা 10:15-র মধ্যে যেন ভেন্যুতে গিয়ে পৌঁছে যায় সে, এবং তারপরে তার কিছু চেকিং থাকে, সেগুলো সম্পন্ন হবে, সে কিছুক্ষণ অপেক্ষা করবে, তার যদি প্রাত্যহিক কিছু কাজকর্ম, টয়লেটস বা অন্যান্য জল বা অন্যান্য যেগুলো প্রয়োজন হয় সেগুলো করে নেবে। শান্ত মন নিয়ে সে পরীক্ষা হলে গেলে তার পুরোটা যেটুকু সে রপ্ত করে এসছে বাড়ি থেকে পুরোটা সে খাতায় দিতে পারবে। এই যে স্যার আপনি বললেন যে ব্রেনে চাপ পড়ে, প্রেসার পড়ে, ধরুন একটা স্টুডেন্ট খুব ভালো প্রিপারেশন তার, কিন্তু এক্সাম হলে কি হয় না, ঘাবড়ে গেল হঠাৎ করে, জীবনে প্রথমবার দিচ্ছে তো বোর্ডের পরীক্ষা, এর আগে দেয়নি সে, সে ভীষণভাবে ঘাবড়ে গেল, স্ট্রেস হচ্ছে তার। এখন সে স্ট্রেস রিলিফ করবে কি করে? ধরুন টাইমটা খুব কম, 3 ঘন্টা 15 মিনিট, এর মধ্যে থেকে স্ট্রেস রিলিফ করে তার বেস্টটা তাকে দিয়ে আসতে হবে, কারণ চান্স একবার। সে কি করবে এই মুহূর্তে দাঁড়িয়ে? এই বিষয়ে আমি বলবো, যেহেতু তোমরাও শিক্ষক এবং কিছু ছাত্রদের গাইড করো, হ্যাঁ। মক অনুশীলন অর্থাৎ মহড়া, এই মহড়া কাজটা চালাতে হবে বাড়িতেই। আচ্ছা। কীরকম? টেস্ট পেপারের পেজ ধরে হুম। 3 ঘন্টা 15 মিনিট সময় বেঁধে দিয়ে ঠিক 10:45-ই শুরু হবে, ঠিক যেভাবে আমাদের 11টা 12টা 1টায় শেষ হচ্ছে সেইভাবেই শেষ হবে, যেভাবে মাধ্যমিকে খাতা হয় সেভাবেই একটা লুজ পেপার সে পরীক্ষা দেবে।
এরকম মক অনুশীলন যদি সাবজেক্ট ধরে করা যায়, হয়তো সেই যে বিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছে তার মধ্যে অ্যাটমসফিয়ার না পেলেও পরীক্ষা হলের একটা অ্যাটমসফিয়ার, যেটা পরীক্ষা হলে পরীক্ষা দিচ্ছি এরকম একটা অ্যাটমসফিয়ার তার তৈরি করা দরকার। এতে দুটো লাভ, একটা হচ্ছে সময়ে আমি পুরোটা সম্পূর্ণ করতে পারছি কিনা সেটা বুঝতে পারবে, দ্বিতীয়ত হচ্ছে সে প্রথম দিন গিয়ে এটা ফেস করবে না যে আমি একটা টেনশন বা একটা চাপ মধ্যে উপভোগ করছি, এটা ফেস করছি। আর একটা জিনিস, এটা একটু তাত্ত্বিক জিনিস বিষয়ের বাইরে গিয়ে, সেটা হচ্ছে একটু মেডিটেশন করা, প্রাণায়াম করা। সকালে উঠে কিছু কিছু প্রাণায়াম আছে, সকালবেলা উঠে আমি ফ্রেশ এয়ারে ছাদের মধ্যে যখন সূর্য সবে উদয় হচ্ছে ওই সানলাইটটাকে নিয়ে আমি একটু প্রাণায়াম করলাম এবং মেডিটেশন করলাম। এবং মেডিটেশনের সময় সকালেও একবার করা যাবে, সন্ধ্যেবেলা একবার করা যাবে। মেডিটেশনের সাবজেক্ট হিসাবে সে নিজের যে কোনো প্রিয় জিনিসকে বেছে নিতে পারে, প্রিয় ফুল, তার প্রিয় কোনো বই, প্রিয় কোনো লেখক, প্রিয় কোনো কবিতাকে বেছে নিতে পারে, মেডিটেশন করতে পারে। এবং সেই সময় তাকে ভাবতে হবে মনে মনে যে আমি মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, আমি ভালো হচ্ছি, আমার প্রস্তুতি বাড়ছে, আমি যেগুলো জানি সেগুলো খুব সহজে লিখে আসতে পারবো। এতে কি হয়, মেডিটেশনের সঙ্গে তার কনফিডেন্ট লেভেলটা বাড়ে। এটা যখন হবে, তার মেডিটেশন এবং কনফিডেন্ট লেভেল দুটোই যখন বাড়বে, সে তখন ইজিলি পরীক্ষা হলে গিয়ে নিজেকে অ্যাক্সেস করতে পারবে। তার আর কিন্তু ওই ভয় বা স্ট্রেসের কারণে তার যে ল্যাক হচ্ছিল, এই ল্যাকটা হবে না, সে ওই সময়টাকে ওভারকাম করে দিতে পারবে। স্টুডেন্টকে অলওয়েজ পজিটিভ থাকতে হবে। একদম একদম। আমি পারবো না বা আমার দ্বারা হবে না এইটা ভাবলে হবে না, আমি একদম, পারবো, একদম, কেন একদম। পারবো না, আমি সবাই পেরেছে আমিও পারবো। একদম একদম। আচ্ছা স্যার, আপনি বললেন মর্নিং একটা মেডিটেশন করতে, এবার অনেক হয়তো জানে না যে মেডিটেশন কি, তো তারা কিভাবে করবে, যদি আপনি বিষয়টাকে একটু এক্সপ্লেন করেন। দেখো, যেমন আমরা শরীরকে ভালো রাখার জন্য ব্যায়াম করি, তো সেটা শরীরের ব্যায়াম, তেমন মেডিটেশনটা হচ্ছে মনের ব্যায়াম। তো মনটাকে ভালো রাখার জন্য, তাকে শক্তপোক্ত করার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য একটা ব্যায়াম। তো আমরা সকালবেলা সন্ধে এই দুটো সময় মেডিটেশনটা করতে পারি। সকালবেলাটা খুব বেশি বেশি ভালো, আর সন্ধেবেলাটা হচ্ছে, মানে সকালবেলা করাটা বেশি ভালো শিক্ষার্থীর পক্ষে, আর সন্ধেবেলাটা হচ্ছে কাজের পক্ষে সুবিধাজনক। তো আমরা কি করব, ফাঁকা জায়গা যেখানে বাইরে নয়েজ আসবে না, হয়তো প্রকৃতির কোনো আওয়াজ, পাখির ডাক বা এই জাতীয় জিনিসগুলো উপভোগ করছি, সেরকম কোনো একটা বাইরে বারান্দা, এরকম কোনো একটা জায়গায় আমার বসার আসনটা যেন নরম হয়, কষ্টদায়ক না হয়, শতরঞ্চি বা এই জাতীয় ভাঁজ করে বসলাম। এবং সেখানে আমি যেটা করব, ধ্যানাসনে বসবো, যে কোনো ধরনের ধ্যানাসনে, সেটাও যেন কষ্টদায়ক ধ্যানাসন না হয়। এবং তারপর আমি কিছু প্রাণায়াম করতে পারি, করার পর আমি ধ্যান করব, এটা চিন্তা করব। ধ্যান মানে যে কোনো একটা বিষয় নিয়ে একাগ্রতা সহকারে ভাবা। সেটা আমার এই সময় যেহেতু আমার পরীক্ষা, সুতরাং আমার বিষয়টা নিয়ে আমি একাগ্রতা সহকারে ভাবতে পারি যে আমি কতটা ছিলাম, কতটা এগোতে পেরেছি এবং কতটা আরও এগোনো উচিত। এবং সেটা ভাবার পরে 10 থেকে 15 মিনিট, 20 মিনিট ওটা ভাবার পরে আমি সেখান থেকে ধ্যানাসন থেকে আস্তে 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 নিজেকে সরাবো। সরানোর পরে আমার পড়ায় মন বসাবো। যখন আমি পড়াটায় মন বসাবো, দেখা যাবে ওই একাগ্রতাটা পুরোপুরিভাবে আমার পড়ার মধ্যে চলে এসছে। যে পাঠটা আমার 4 বার পড়লে কাজ হতো, সেটা আমার 2 বার পড়লেই সেই কাজটা হয়ে যাচ্ছে। তো এইভাবে তার সকাল এবং সন্ধে মেডিটেশনটা সে যদি করে, ধ্যান যদি করে, তাহলে তার এই অল্প সময়ের মধ্যে, যদি কারো অনেক সিলেবাস বাকি থেকেও থাকে, খুব তাড়াতাড়ি সে কভার করতে পারবে। হ্যাঁ, এবং এর সঙ্গে কিন্তু আরেকটা জিনিসের খুব সম্পর্ক আছে, সেটা হচ্ছে দৈনন্দিন জীবনাচরণ। আমি সকালে ধ্যান করছি, আর দুপুরবেলা হই হট্টগোল করছি, হুল্লোড় করছি, সন্ধ্যেবেলা আবার বন্ধুদের সঙ্গে হই হট্টগোল হুল্লোড় করছি, তাহলে কিন্তু আমার ধ্যানটা কাজে লাগবে না। আমার একাগ্রতা সহকারে করতে হবে, এবং যে টাইমটা আমি ওই ধ্যানের পিছনে দেবো, সেই সময় আমায় একটু সাত্ত্বিক জীবনযাপন করতে হবে। খাওয়া দাওয়ার মধ্যে আমার একটু কন্ট্রোল আনতে হবে, গুরুপাক অতিরিক্ত খাবার খাবো না, যেতে আমার শরীর খারাপ হয়। তার সঙ্গে আমি পাঠের মধ্যেই মনোনিবেশ করে থাকবো, পড়াশোনার মধ্যেই থাকবো, এই বিষয়টা আমায় চিন্তা করতে হবে। তাহলে ধ্যানের সুফলটা সব থেকে বেশি পাওয়া যাবে। ব্রেন অ্যাক্টিভ হবে, তাই তো? একদম। আচ্ছা স্যার, এইবার স্টুডেন্টদের যে প্রশ্ন, যে আপনি যে বলেন গুরুপাক খাবার খাবো না, আচ্ছা আমি আসছি, এবার মাধ্যমিক পরীক্ষা চলে এলো, মাধ্যমিক পরীক্ষার চলাকালীন বা মাধ্যমিক পরীক্ষার 1 সপ্তাহ আগে থেকে স্টুডেন্টরা কি জাতীয় খাবার খাবে? বাড়িতে যেগুলো হয় সেগুলোই, ভাত, ডাল, শাক, মাছ, যেগুলো যার বাড়িতে যেমন অ্যাভেলেবেল থাকে সেগুলোই পাবে। তেল মশলাযুক্ত খাবার খেলে শরীর খারাপ হতে পারে, তার পড়াশোনার প্রতি থেকে যে কনসেন্ট্রেশনটা সেটা সরে যেতে পারে। আর যে ধরনের খাবারগুলো খেলে
অনেক সময় প্রয়োজন হয় না কিন্তু আমরা খেতে বাধ্য হই। যেমন এখানেই দেয়া আছে যে এই যে আরেকটি খাবার চা বা কফি। অনেকের অভ্যাসে নেই কিন্তু যেহেতু এটার মধ্যে একটা ক্যাফিন আছে বা একটা উত্তেজক, প্রাকৃতিক উত্তেজক, তার ব্রেনকে কিছুটা স্টিমুলেট করে। সুতরাং সেগুলো খেয়েও মানে খেতে পারে। সেই সময়টা রেস্ট্রিক্টেড নেই, আমি নিষেধ করব না। বাট সেটা যেন অভ্যাসে পরিণত না হয় সেটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, হ্যাঁ, এইবার স্যার যেটা প্রশ্ন হচ্ছে, আপনি যখন পরীক্ষার খাতা দেখেন, আপনি কোন বিষয়টা আগে লক্ষ্য করেন? খাতা দেখার ক্ষেত্রে যেটা প্রথম আমাদের আসে, একটা স্টুডেন্ট সম্বন্ধে যে ইমপ্রেশনটা প্রথম আসে, সেটা হচ্ছে তার খাতার বা তার কাজটা কতটা গুছানো। তো একটা খাতা নেয়ার পরে প্রথম আমরা গুছানো কাজটা দেখি, নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, যে ফিল্ডগুলো থাকে সেগুলো সঠিকভাবে সে প্রথম পাতাটা পূরণ করেছে কিনা, এটা প্রথম শর্ত থাকে আমাদের। আচ্ছা। দ্বিতীয় শর্ত হচ্ছে সে খাতাটা একটা সুন্দর মার্জিন দিল। হুম। মার্জিন চারিপাশেও দিতে পারে, দুপাশেও দিতে পারে। ওই খাতাটি দাম সে রেজিস্ট্রেশনের সময় নিজেই দিয়েছে, ফলে ওই খাতাটা তার নিজের খাতা। ফলে তার ওই পাতা অপচয় হচ্ছে বা খাতাতে আমি আরো কাছাকাছি লিখলে পাতা কম লাগতো, এই ধারণা রাখলে হবে না। সুন্দর সাবলীলভাবে গোটা গোটা অক্ষরে লিখতে হবে। সেটাকেও আমরা খেয়াল করি, প্রথম হাতের লেখা এবং রিপ্রেজেন্টেশন। এবং দ্বিতীয় যেটা খেয়াল করি সেটা হচ্ছে প্রয়োজন। আমি 1 নম্বরের উত্তর লিখছি, আমি 2 লাইনে লিখে কমপ্লিট করে ফেলছি, কিন্তু আমি জানি বলে সেটা আমি 10 লাইন লিখলাম, সেটা কিন্তু প্রয়োজন অতিরিক্ত। এটাও যেমন বাদ দিতে হবে, তেমনই যেখানে 10 লাইন লিখতে বলেছে সেখানে আমি 1 লাইন উত্তর লিখে দিলাম, সেটাও কিন্তু খাতার ক্ষেত্রে বা তার মার্কসের ক্ষেত্রে গুড ইম্প্যাক্ট দেবে না। সুতরাং পরিমিত এবং নির্দিষ্ট এবং সুন্দর হাতে লেখা, সুন্দর রিপ্রেজেন্টেশন, এই খাতাগুলো সবসময় সব এক্সামিনারের কাছেই খুব বেশি অ্যাকসেপ্টেড হয় বা সবার খুব ভালো লাগে খাতাগুলো দেখতে। এই যে স্যার আপনাকে আমি একটা কথা বলি, আপনি যে বললেন যে ওই 20 লাইনের জায়গায় 25 লাইন হলে খুব একটা ভালো দেখায় না। পরীক্ষাতে দেওয়া থাকে যে কম বেশি 15 থেকে 20 শব্দ উত্তর দাও। 2 নম্বরের প্রশ্নগুলো এরকমই থাকে। এবার ধরুন ইংরেজিতে, আমি তো ইংরেজি করাই, ইংরেজিতে কিছু কোয়েশ্চেন রয়েছে যে এক্সপ্লেন দ্য টপিক বা এক্সপ্লেন একটা শব্দ দিয়ে এক্সপ্লেন দিস, বা ইতিহাস, ইতিহাস তো বেশ অনেকটা লিখতে হয়। ইতিহাসে কিছু থাকলো যে বাবর সম্পর্কে যা যেন লেখো, এইটা 2 নাম্বার দিল। আমার লিখতে লিখতে 35টা শব্দ হয়ে গেল। এবার ইংরেজিতে তারা বাঁধা ধরা যে এইটুকুর মধ্যেই শেষ করতে হবে। আর হ্যাঁ, এবার তোমাদের ইংরেজিতে বাঁধা ধরা, তোমরা এইটুকুর মধ্যে শেষ না করতে পারো, কি করবে এইটা কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি। তোমরা যারা এখনো ডিটেলস যাও না, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমাদের দেওয়া থাকবে। তোমাদের আমরা সম্পূর্ণ গাইড করব, সম্পূর্ণ ফ্রিতে। ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, গিয়ে জয়েন হয়ে যাও। আচ্ছা, এবার কথায় আসি। তাহলে আমার লিখতে লিখতে 35টা শব্দ হয়ে গেছে, তাহলে স্যার এখন আমি কি করব? কেটে আবার নতুন করে লিখবো? না, একদমই নয়। এটার জন্যও একটা অভ্যাস দরকার হয়। যেমন ধরো তুমি মনে করছো যে আমি 2 মার্কসের জন্য আমার 20টা শব্দ কি 30টা শব্দ লিখবো, বেশি বললাম, 2 মার্কসের জন্য মনে করো হ্যাঁ 20টা শব্দ লিখবো ধরে নিলাম। এইবার তুমি তো আর 1 2 3 4 করে গুনতে পারবে না, আর শব্দ লিমিট শেষ হয়ে গেলে তুমি তার মধ্যে উত্তরটা শেষ করতে পারবে না, না, ফলে সম্ভব না। হবে না। এখন তোমাকে যেটা করতে হবে, প্রাত্যহিক যে অভ্যাস করছো সেই প্রাত্যহিক অভ্যাসে তোমায় দেখতে হবে তুমি 1 লাইন লিখলে তাতে কটা শব্দ আসে, এই ধারণাটা তোমার তৈরি করতে হবে লেখার সময়। যদি তুমি দেখো যে 1 লাইনে আমার 7টা শব্দ এসছে, তাহলে তুমি জানবে যে আমি 3 লাইন লিখলে আমার 20টা শব্দর কাছাকাছি চলে আসছে। এইটা আমি যে দুপুরবেলা যে প্র্যাকটিসটা বলছি, টেস্ট পেপার প্র্যাকটিস, সেই সময় এটা কিন্তু খেয়াল রাখতে হবে আমাকে। তার সঙ্গে টাইম ম্যানেজমেন্ট। আমার 2 নম্বরের প্রশ্ন আছে টোটাল 35 মার্কসের, আমাকে দিতে হচ্ছে হয়তো 80 নম্বরের পরীক্ষা, 90 নম্বরের পরীক্ষা, 100 নম্বরের পরীক্ষা, যেটাই আমি দিই না কেন, তাহলে সেটার জন্য যদি সময় থাকে 3 ঘন্টা, তাহলে 100 নম্বরে যদি 3 ঘন্টা থাকে, তো ওই কিক নিয়মে আমায় দেখতে হবে 35 মিনিটসের জন্য ঠিক কতটা সময় আছে। ঠিক সেই সময়টার জন্য আবার একটা প্রশ্নের জন্য ঠিক কতটা সময় হচ্ছে, সেই সময়টা সঙ্গে বাফারিং টাইম, মানে তুমি একটা প্রশ্নের জন্য যদি 3 মিনিট পাও, পরের প্রশ্নই 3 মিনিটের শেষেই তো ধরতে পারবে না, তোমাকে মাঝে কলম চেঞ্জ করতে হতে পারে, হাত মুছতে হতে পারে। সুতরাং 1 মিনিট বা হাফ মিনিট বাফারিং টাইম ধরে নিয়ে তোমাকে পরের প্রশ্নটার নাম্বারটা যোগ করে টোটাল সময়টাকে ক্যালকুলেট করে নিতে হবে। যখনই তুমি ক্যালকুলেটটা করে নেবে, তোমার মাথায় দুটো জিনিস চলবে, একটা প্রশ্নের উত্তর, দ্বিতীয়টা একটা লাইনে কটা শব্দ, তৃতীয়ত হচ্ছে আমি এই 3 নম্বর দাগের 17টা প্রশ্ন লেখার জন্য সর্বোচ্চ কতক্ষণ টাইম ব্যয় করব।
এই 3টে জিনিস মাথায় রেখে যদি দুপুরের টাইমে টেস্ট পেপার অভ্যাস করা যায়, হুম। তাহলে কিন্তু তার ইয়ে করতে অসুবিধা হবে না। পরীক্ষা হলে গিয়ে অসুবিধা হবে না। আচ্ছা, এই যে আপনি বললেন যে কলম চেঞ্জের ব্যাপারটা, এখানে আসি। আচ্ছা, পয়েন্ট কি আলাদা কলম দিয়ে করবে? এমন নয় যে পয়েন্ট আলাদা কলম দিয়ে করতেই হবে। হুম। কিন্তু বলবো পয়েন্ট আলাদা কলম দিয়ে করাটা গুরুত্বপূর্ণ বা প্রয়োজন। করুক, করলে ভালো। কেন বলবো? কারণ একটা খাতা যখন দেখা হয়, একজন এক্সামিনার হয়তো একটা খাতা 5 মিনিট 7 মিনিটে দেখছেন। হ্যাঁ। তুমি যদি তার অ্যাটেনশনটা তোমার গুরুত্বপূর্ণ টপিকের উপরে ড্র করাতে পারো, হ্যাঁ। তাহলে তার খাতার উত্তরটা দেখতেও সুবিধা, হুম। আর তোমার প্রতি ইমপ্রেশনটাও খুব তাড়াতাড়ি গ্রো করবে। তুমি ধরো একটা প্রশ্নের উত্তর লিখছো, হুম। সেই প্রশ্নের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে তুমি অন্য কালি দিয়ে যদি লেখো বা আন্ডারলাইন করে দাও, তাহলে কি হবে? ওই প্রশ্নটার যে মূল যে কথাটা আছে সেটা এক্সামিনার খুঁজে পেতে খুব তাড়াতাড়ি সহজ হবে। তোমার খাতাটা খুব তাড়াতাড়ি দেখা হবে। তার সঙ্গে সঙ্গে তোমার প্রতি একটা গুড ইমপ্রেশন চলতেই থাকবে, যেটা কিন্তু নাম্বারে ইম্প্যাক্ট ফেলে, একটা ভালো রকম ফেলে। ভালো রকম ফেলে। আচ্ছা স্যার, এই যে আপনি বললেন হাইলাইট করার ব্যাপারটা, হাইলাইটটা কি আমি নিচে দাগ দিয়ে করব, না আমি হাইলাইটার ইউজ করতে পারবো পরীক্ষার হলে? না, হাইলাইটার ইউজ করার কোনো প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে ওটা আবার ট্রান্সপারেন্ট হয়ে যায়, এপার ওপার ছেপে যায়। হ্যাঁ। সেটা এ পাতায় যেটা হাইলাইট করেছো, ও পাতায় অন্য একটা মানে অপ্রয়োজনীয় শব্দ ছেপে গেল, সেটা দ্বারা তোমার পক্ষে নেগেটিভ ইম্প্যাক্ট আসবে। তো আমার মতে বলে যে অনলি যদি অন্য কালি ব্যবহার করা যায়, পয়েন্টসগুলোকে, মূল পয়েন্টসগুলোকে সাইড দিয়ে তুমি হয়তো হয়তো কোনো একটা রাজার রাজত্বকাল লিখছো, তাহলে রাজত্বকালের শুরুতেই তুমি লিখলে যে তার রাজত্বকালের সময়সীমা, তারপরে পয়েন্ট করলেন যে কবে থেকে বা কার পর থেকে শুরু হয়েছিল, কত দূর পর্যন্ত গিয়েছিল। তারপরে পয়েন্ট লিখলে সেই রাজত্বকালে কি কি কৃষিকাজ কেমন ছিল, ব্যবসা বাণিজ্য কেমন ছিল, গৃহস্থালী জীবন কেমন ছিল, এবং শেষ করলে তুমি ধরো উপসংহার দিয়ে। এই যে 6-7টা পয়েন্ট, এটা তুমি অন্য কালি দিয়ে করলে বা শিক্ষার্থীরা অন্য কালি দিয়ে করলো। আর ওই যে পয়েন্টের মধ্যে যে সাব পয়েন্ট, যেখানে তুমি দেখাচ্ছ হয়তো যে উনি এই কর প্রথা চালু করেছিলেন, সেই লাইনটা, সেই কথাটুকুকে তুমি একটুখানি আলাদা ওই যে কালি দিয়ে লিখছো একটা আন্ডারলাইন করে দিলে, আচ্ছা। ওটুকুই যথেষ্ট একজন মানুষের ড্র অ্যাটেনশন করবার জন্য। ফলে হাইলাইটার দেওয়াটা খুব যুক্তিযুক্ত আমার মনে হয় না। বেশ। আর অন্য কালি মধ্যে তোমরা অবশ্যই কালো কালি ব্যবহার করতে পারো, আর হ্যাঁ। তুঁতে কালিটা ব্যবহার করতে পারো। এছাড়া কোনোভাবেই সবুজ কালি ব্যবহার করো না, আর লাল কালিও ব্যবহার করবে না একদমই। বেগুনিও ব্যবহার করার প্রয়োজন নেই। তুঁতেটা ব্যবহার করতে পারো, কালো ব্যবহার করতে পারো, নীল ব্যবহার করতে পারো। এই 3টে কালির মধ্যে সীমাবদ্ধ থাকাটাই ভালো। আচ্ছা, এবার আপনি যে বললেন এই পরীক্ষার হলে বাফারিং টাইম। আচ্ছা স্যার, পরীক্ষার মেনলি কোশ্চেন হয় 1 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। আর হিস্ট্রির ক্ষেত্রে 8 নাম্বার যায় সেটা। আর রাইটিং এ 10 নাম্বার থাকে। এইবার কোন কোশ্চেনের জন্য কতটা টাইম ঠিক আমি ব্যয় করতে পারি? ধরুন এমসিকিউ তো ধরুন কতক্ষণ লাগে? বড়জোর একটা এমসিকিউ পড়ে করতে 20 সেকেন্ড। কিন্তু যখন এই বড় প্রশ্ন করছি, এটা রাইটিং এ তো আর আমার সম্ভব নয়। রাইটিংটা পড়লাম, এবার করতে আমার অনেকটা সময় লাগবে। সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা হলে কি হবে? না, টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে তোমাকে আগে বাড়িতেই ব্লুপ্রিন্টটা ছকে নিয়ে যেতে হবে। আচ্ছা। আগে আমাকে দুপুরের ওই যে টেস্ট পেপার স্টাডি আছে, হুম। ওখানেই আমায় টাইম ম্যানেজমেন্টটা করে ফেলতে হবে যে আমি কোন দিকটায় ভালো। আমি যদি এমসিকিউতে বেশি ভালো হই, তাহলে আমাকে দেখতে হবে যে 17 মার্কসের এমসিকিউ আমার কতক্ষণ টাইম লাগছে, হার্ডলি 20 মিনিটস লাগা উচিত। হুম। তাহলে আমি 20 মিনিটসের মধ্যে যদি এমসিকিউ করে ফেলতে পারি, তার মানে আমার 17 নম্বর আমি পকেটে ভরে ফেলেছি। হুম। বাদ বাকি আমার যে রিমেনিং পার্টটা পড়ে রয়েছে, তার মধ্যে আমার দেখা যাচ্ছে যে 3 নম্বর প্রশ্ন বা 4 নম্বর প্রশ্ন, যেখানে বড় প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলোতে বেশি সময় লাগছে। তাহলে সেখানে আমার প্রয়োজনীয় টাইম মানে 1 নম্বরের জন্য যদি 2 মিনিট লেগে থাকে, তাহলে 3 নম্বরের জন্য 6 মিনিট লাগা উচিত। এই ঐকিউনিবে না গিয়ে ওইগুলোর জন্য ওই 6 মিনিটের জায়গায় 10 মিনিট ওখানে রাখা উচিত। আচ্ছা। মানে বড় প্রশ্নকে যখন আমি ডিল করব, সেখানে টাইম লিমিটটা সবসময় বেশি রাখতে হবে, কারণ এখানে ভাবার জন্য একটা সময় রাখতে হবে। আর ছোট প্রশ্ন যেহেতু শর্ট ভাবনার মধ্যে দিয়ে উত্তর করা যায়, হুম। ছোট প্রশ্ন যখন করব, তখন এত ভাবনার সময় রাখার প্রয়োজন নাই। অল্প ভাবনাতেই প্রশ্নের উত্তরটা আসা যাবে। হুম। স্যার, আপনি তো ধরুন জীবনে অনেক খাতা দেখেছেন, আর আপনার সেই হাতের পেনের কলমে অনেকের ভবিষ্যৎও গড়েছে। এইবার সেইখান থেকে আমার প্রশ্ন হচ্ছে, আপনার দেখা বেস্ট খাতা কি ছিল? খাতাটা বেস্ট খাতা বলতে গত বছরের আগের বছর পেয়েছিলাম হুম। একটা স্কুলের খাতা, এবং ভালো লেগেছিল খাতাটা। বেস্ট আচ্ছা। খাতা সংজ্ঞা বলতে ভালো লাগা, গুছানো খাতা। হুম। এবং সেখানে মেয়েদের স্কুল ছিল দেখে মনে হলো। হ্যাঁ। এবং প্রথমে তোমার প্রায় 10টা খাতার মতো তারা সবাই ওই 90-এর উপর মার্কস ক্যারি করেছে। হুম। এবং সবথেকে যেটা মানে বিষয় হচ্ছে যে ওদের কাছে যেটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল,
সেটা হচ্ছে যে কিছু জনের কোনো অংশেই মার্কস কাটা যায়নি, তারা ফুল মার্কস ক্যারি করেছিল, একদম ফুল মার্কসই পেয়েছিল, প্রায় 4-5 জন সেটা হবে। খাতাগুলোর ক্ষেত্রে আমি যেটা বিশেষত লক্ষ্য করেছিলাম বা যেটা আমাদের এক্সামিনারদের সবারই ভালো লাগে, প্রথম হচ্ছে যে পয়েন্ট মার্কিং, কন্টেন্টের মূল বিষয়গুলো তোলাকে আন্ডারলাইন বা আলাদা করে হাইলাইট করে দেওয়া, যেটাকে আন্ডারলাইন করলেই হবে, হাইলাইট দেওয়ার দরকার নেই, যেটা একটু আগে বললাম। সুন্দর মার্জিন, কোশ্চেন টু কোশ্চেন স্পেসিং, একই জাতীয় বা সমগোত্রীয় কোশ্চেনগুলোকে একদিকে লেখা এবং ভিন্ন জাতীয় কোশ্চেনগুলোকে একটা স্পেস দিয়ে তারপরে লেখা, সুস্পষ্টভাবে বিভাগ উল্লেখ করা যে কোন বিভাগের কোশ্চেন বা কি বৃত্তান্ত। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কাজ তারা করেছিল, সেটা হয়েছিল যে কোনো একটা প্রশ্নে হয়তো ছবি চাওয়া হয়নি, যেহেতু জীবন বিজ্ঞানটা যেহেতু আমার বিষয়, যেহেতু ছবি চাওয়া হয়নি, তবুও তারা কিছু জায়গায় ছবি দিয়েছিল। এই প্রত্যেকটা কাজ যে তারা করেছিল সেটা একটা ইমপ্রেশন তৈরি করেছিল, গুড ইমপ্রেশন। এটাকে আমার ভালো খাতার স্মৃতি বলে মনে হয়। ভালো খাতা স্মৃতি তো আপনি বললেন। আচ্ছা, আপনার দেখা যাওয়া সব থেকে বাজে খাতা কোনটা? বাজে খাতা মানে দেখো, শিক্ষার্থীরা চেষ্টা করেছে, বাজে বলাটা আমার একটুখানি অবজেকশন। তো মোটামুটিভাবে অগোছালো খাতা বলতে পারি আমি। আচ্ছা, অগোছালো খাতা হ্যাঁ, কোনটা? সেক্ষেত্রে একজন শিক্ষার্থীকে দেখেছিলাম আমি, সে মানে অপ্রয়োজনীয় বিষয়বস্তু খাতার মধ্যে রেখে দিয়েছে। তার মধ্যে একজনকে দেখেছিলাম আমি, সে মানে তার নিজের ফোন নাম্বার দিয়ে সেখানে লিখেছে, স্যার আমায় পাস করাতে হবে এবং তার জন্য আপনি আমায় ফোনে যোগাযোগ করুন। মানে সেটা একটা অন্যরকম ইন্ডিকেশন ছিল যে স্যার আমার সঙ্গে যোগাযোগ করুন, তাহলে আমি আপনাকে কোনো মনিটারি বেনিফিট দেবো, তার ফলে আপনি আমাকে পাস করিয়ে দেবেন। এই যে প্রবণতাটা, এই প্রবণতাটা শিক্ষার পক্ষে অত্যন্ত খারাপ, শিক্ষার্থীর পক্ষে খারাপ, এবং এই ধরনের অভ্যাস শুধু শিক্ষা ক্ষেত্রে নয়, যে কোনো ক্ষেত্রেই রাখা উচিত নয়। তো সেটা আমার সব থেকে বিরক্তজনক খাতা বলে মনে হয়েছিল। এবং সে কোনো উত্তরই সেভাবে লেখেনি, প্রতিটা সময় সে করেছিল কি, শুধু প্রশ্নগুলো লিখে গিয়েছিল। তো অবশ্যই সে ফেল করেছিল। তো ওটা আমার আর বাজে অভিজ্ঞতা। দেখো, তোমরা যা করবে সৎ উপায় করো। কেন এসব করছো? তোমাদের নর্মাল তোমরা 9-এ এই সেম মার্কসই পরীক্ষা দিয়েছো। তোমরা সময় পেয়েছিলে কদিন? 1 বছর, বা বলা ভালো 3rd ইউনিটের জন্য 3 মাস বা 4 মাস। কিন্তু মাধ্যমিক যখন তোমরা দিচ্ছ, তোমরা সময় পাচ্ছ 12 মাসের জায়গায় 14 থেকে 14.5 মাস। একটু ভালো করে পড়ো। এই জিনিসগুলো খুব বাজে, স্যারদেরও খুব খারাপ লাগে। এই যে তোমরা এটা করছো, এটা তোমাদের তো লজ্জা হওয়াই দরকার। স্যারদেরও যে খাতা পেয়ে যে আমি এইরকম ছাত্র পড়াই, কেউ না কোনো টিচার তো পড়াচ্ছে, খুবই খারাপ লাগে। বেশ, এইবার তাহলে স্টুডেন্টদের প্রশ্ন, খাতা সাজাবোটা কি করে? এই যে খাতা খুব ভালোভাবে সাজাবো, যে প্রেজেন্টেশনটা সেটা করবো কিভাবে? প্রথমত খাতা মার্জিন, আমি যেটা সব থেকে প্রথমে আগে বলবো, যদি ব্ল্যাক কালিতে ডবল দাগের মার্জিন দিতে পারো, এক স্কেল করে জায়গায় ছেড়ে, সেটা আমি বলবো প্রথম। দ্বিতীয়ত হচ্ছে বিভাগ উল্লেখ করো। তুমি হতে পারে খ বিভাগ বা গ বিভাগ বা ঘ বিভাগ থেকে তুমি লিখতে শুরু করেছো, বিভাগটা উল্লেখ করো অন্য কালি দিয়ে। মার্কিং করো, মার্কিংয়ের পরে একটা স্পেস দাও, যেমন কম্পিউটারে হয় না, অটোমেটিক নাম্বার কাউন্টগুলো যখন দেওয়া হয়, বাঁ দিকে একটা স্পেস তৈরি হয়ে যায়, প্রত্যেকটা স্পেস দিয়ে তারপর লিখতে শুরু করো। চাইলে তোমরা প্রথম লাইনটাকে একটু ওভার হ্যাঙ্গিং করে দিতে পারো, মানে যে প্যারাগ্রাফটা লিখছো তার প্রথম যে অংশটা একটা ইনডেন্ট দিয়ে একটুখানি এগিয়ে দিয়ে বাকি অংশটা তারপর থেকে লিখলে, ফলে ওইখান থেকে যে এন্ট্রি পয়েন্ট সেটা আমি বুঝতে পারলাম, বা যে কোনো এক্সামিনার বুঝতে পারলো, খাতার একটা শৌখিনতা থাকলো। পরের যে প্যারাগ্রাফটা যখন চেঞ্জ হচ্ছে বা গুরুত্বপূর্ণ পয়েন্টস যখন লিখছো, তখন বুলেটসের ব্যবহার করো, বুলেট মার্কিং, গোল বা চার চৌকো কালো কালি দিয়ে ভরাট করা। কোয়েশ্চেনের নাম্বার দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সচেতন থাকো। অনেকেই এটা ভুল করে, 1.3-এর অথবা লিখছে, তারা অথবাটাকে নাম্বার হিসেবে ধরে না। তারা কি করে, 1.3 লিখেই উত্তর লিখছে, 1.3 অথবা, এটাই কিন্তু প্রশ্নের নাম্বার, সে শুধু 1.3 লিখে লিখতে শুরু করলো। এটা করো না, প্রপার নাম্বার দাও। একটা জাতীয় প্রশ্ন, একটা বিভাগ এক জায়গায় শেষ করার চেষ্টা করো। তাতে যদি প্রয়োজন মনে হয় যে দুটো প্রশ্ন পাচ্ছ না, স্পেস রেখে দাও পরে লিখবে বলে, শেষে দেখছো যদি ওটা লিখতেই পারলে না, ওখানটা পেন থ্রু করে দাও, বাট ওটাকে তুমি কখনোই ওভারল্যাপ করো না। এটা হচ্ছে আমার সাজেশন। আরেকটা বিষয় আমি বলবো, এটা যখন কোনো একটা প্রশ্নের উত্তরটা শেষ হচ্ছে, ধরো 4 নম্বরের প্রশ্নের উত্তরটা শেষ হচ্ছে, তাহলে শেষ হলে দেখবে আমরা একটা মার্কিং দিই, গোল দুপাশে দাগ, এরকম একটা মার্কিং করো যাতে তোমার বোঝা যায় যে এই প্রশ্নটা আমি শেষ করে নিয়েছি, আবার তারপর 5 নম্বর প্রশ্নটা শুরু করছি।
আর একটা ছাত্রছাত্রীদের মধ্যে একটা কমন ধূর্ততা থাকে, অভ্যাস থাকে, এটা খুব ত্যাগ করা উচিত। সেটা হচ্ছে যে একটা প্রশ্নের উত্তর, তার একটা অংশ নিলাম, মানে একটি প্রশ্ন তার 3টে পার্টে প্রশ্নটা ভাঙা আছে, 2টো পার্ট ওই প্রশ্নে লিখলাম, অন্য আরেকটি প্রশ্নের আরেকটি পার্টকে ওর সঙ্গে জুড়ে দিয়ে লিখে দিলাম, ভাবলো এক্সামিনার ধরতে পারবে না। আচ্ছা। এইটা বাজে অভ্যাসটা থেকে কি হয়, এক্সামিনার তো অবশ্যই ধরতে পারবেন, কারণ তারা তাই তো তারা এক্সামিনার। হ্যাঁ। দ্বিতীয়ত হচ্ছে একটা ইমপ্রেশন নষ্ট হচ্ছে। হুম। তৃতীয়ত সব থেকে যে গুরুত্বপূর্ণ হচ্ছে, ওই পরীক্ষার্থীর অন্যান্য লেখায় বা অন্যান্য ইয়েগুলোকে আরো খুঁটিয়ে চেক করবেন এক্সামিনার। তাতে কি হবে, তার যেটুকু মানে অ্যাকুরেটলি ভাবে তাকে পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিলে অনেক সময় হুম। 2-1টা নাম্বার কিন্তু তার হ্রাস বৃদ্ধি ঘটে। আচ্ছা। এটা কিন্তু হয় ফ্যাক্ট। আচ্ছা, অনেক সময় কি হয়, পরীক্ষায় হয়তো আমার রেজাল্ট বেরিয়েছে, কিন্তু আমি রেজাল্টে যতটা আশা করেছিলাম আমার আশা সুলভ হয়নি। আমি ভাবছি রিভিউ করব। আচ্ছা, এটা কি সম্ভব যে রিভিউ করে নাম্বার বাড়বে? দেখো, পরীক্ষা, একটা যখন পরীক্ষা হয়, কপিস তুমি জমা দিলে, হুম। ওটা প্যাকিং হয়ে বোর্ডে গেল, বোর্ডের পর জেলা চেঞ্জ হয়, হুম। মানে এক জেলার খাতা আরেক জেলায় চলে যায়। আচ্ছা। তারপরে সেই জেলায় যে হেড এক্সামিনাররা থাকেন তাদের কাছে চলে যায় খাতা, তারা আবার এক্সামিনার সেট করেন, 25 জন করে এক্সামিনার, 20 থেকে 25 জন এক্সামিনার একজন হেড এক্সামিনারের কাছে থাকে। তো ওই 20 থেকে 25 সেট খাতা তাদের কাছে চলে যায়, প্রপার ডিরেকশন, ইনস্ট্রাকশন, প্রশ্ন, নাম্বার তোলার সিট, ওএমআর সমেত। তারা খাতা দেখেন, নির্দিষ্ট সময়ের পরে তারা হেড এক্সামিনারের কাছে জমা করেন। জমা করার পর স্কুটিনি হয় খাতাগুলোর। প্রত্যেকটি খাতা, প্রথমত যিনি খাতা দেখেছেন তিনি একবার স্কুটিনি করেন, তারপরে যে স্কুটিনাইজার যিনি আলাদা করে সিলেক্টেড হন, তিনি আবার ওই খাতাটা পুরোটাকে স্কুটিনি করেন। নাম্বার যোগ থেকে শুরু করে কোনো সাবজেক্ট, কোনো টপিকে কম নাম্বার বা বেশি নাম্বার দেওয়া হয়েছে কিনা সবটা দেখেন। তারপর হেড এক্সামিনার নিজে একবার সুপারফিশিয়ালি ইনভিজিলেশন করেন, করার পর সেই নাম্বারটা একটা ওএমআর সিটে, মডেল ওএমআর সিটে উঠে বোর্ডে জমা পড়ে। বোর্ডে জমা পড়ার পরে সেটা থেকে আস্তে আস্তে রেজাল্টের ধাপের দিকে এগোয়। ফলে যেখানে 3 স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে যখন একটা রেজাল্ট তৈরি হয়, তখন সেই রেজাল্টটা ভুল হওয়ার সম্ভাবনা অনেকটা কমে আসে। তবুও যার মনে হয় থাকে যে খাতা কোর্টের মাধ্যমে চ্যালেঞ্জ করা উচিত বা অন্য কোনো উপায়ে চ্যালেঞ্জে যে মাধ্যম পদ্ধতিগুলো আছে করা উচিত, করা যায়, কিন্তু ধরে নেওয়া যায় যে নাম্বার খুব বেশি পরিবর্তনশীল হয়তো হবে না, কারণ 3 বার কিন্তু ভেরিফাই হয়ে তবে কিন্তু নাম্বারটা আসে। মানে তোমাদের খাতা খুব ভালোভাবে দেখা হয়। খাতা দেখাতে কোনো রকম খামতি রাখা হয় না, যে স্যাররা দেখেন নাই, বলা হয় না যে স্যাররা দেখে নাম্বার দিয়ে দেয়, লেখা পড়ে না, এমন নয়। স্যার যেটা বললেন যে তোমরা কি করে একটা প্রশ্নের সঙ্গে আরেকটা প্রশ্ন জয়েন্ট দিয়ে উত্তরটা করে দাও। মানে স্যাররা কিন্তু খাতা দেখেন, রীতিমতো পড়েন লাইন বাই লাইন, তবে তো তারা বুঝতে পারছেন। অতএব এই খাতা দেখেন না, ওই কনসেপ্ট থেকে বেরিয়ে এসো। আচ্ছা স্যার, তাহলে আজকের মোটামুটি শেষ প্রশ্ন। একটা স্টুডেন্ট ধরুন কোনো শারীরিক কারণ বা কোনো কারণে হয়তো এখনো প্রিপারেশন শুরু করতে পারেনি, বলা যায় শুরুই করেনি। এই মুহূর্তে দাঁড়িয়ে তার শেষ উপায়টা এখন কি? দেখো, বিষয়টা হচ্ছে তাকে তো সময় বাড়াতে হবে। হ্যাঁ। তাকে অন্ততপক্ষে এই 1.5 মাস 45 ডেজ হুম। তাকে পুরোপুরিভাবে ভালো রেজাল্ট করার জন্য মানে পরীক্ষাটার মধ্যেই রাখতে হবে তার হুম। পুরো সময়টা। পরীক্ষার প্রস্তুতি, তার অভ্যাস, এগুলোর মধ্যেই রাখতে হবে। তাকে ঠিক করতে হবে, সেট আপ করতে হবে আগে আমি 50% মার্কস কী করে অ্যাচিভ করবো। আচ্ছা। সে যদি প্রথম দিনই এত দেরিতে শুরু করে ভাবে যে আমি 100% মার্কস পাবো, হবে না। ফলে 50% মার্কসটাকে তাকে প্রত্যেকটা সাবজেক্টটাকে সিকিউর করার জন্য ঠিক কীভাবে পড়া উচিত সেটাকে শুরু করতে হবে। যখন সে 20 দিন বা 30-25 দিন পেরিয়ে গেল, যখন দেখা গেল যে তার সুপিরিয়র পজিশন চলে এসছে আগের থেকে, তখন সে আরও 10 মার্কসের লক্ষ্যমাত্রা বাড়াতে পারে। এভাবে যতদূর পর্যন্ত সে যেতে পারে 70 বা 80 নাম্বার পর্যন্ত সে এগোতে পারে। মানে তাকে আস্তে আস্তে টার্গেট বাড়াতে হবে, প্রথমে শুরু করতে হয় 50 থেকে, তারপর যে আমি 50 নম্বর অ্যাচিভ করব, তার জন্য আমার কি প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতিটা আমি লিখিত রুটিন অনুযায়ী নেব। এই লিখিত রুটিন নিয়ে বলতে গেলেই আমাদের একটা মানে এপিসোড লাগবে, যে হাউ ক্যান আই প্রিপেয়ার ফর মাধ্যমিক অন দ্য বেসিস অফ এ ডেলি রুটিন। এইটুকু বলতে গেলেই আমাদের একটা এপিসোড লাগবে শুধু, যেটাতে শুধু রুটিন তৈরি কীভাবে করতে হয় সেটা শিখতে হবে, এবং সেই রুটিনটাকে কীভাবে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে এটাকে শেখাতে হবে, মানে যেটা পড়ার বাইরে লাইফস্টাইলটা কীভাবে করতে হবে। তো সেটা সময় আসলে আলোচনা করা যায়। তোমরা যদি চাও কিভাবে টাইম ম্যানেজমেন্ট বা যে রুটিন স্যার যেটা বললেন যে স্যার সেইটা নিয়ে একটা এপিসোড নিয়ে আসুক, তোমরা অবশ্যই কমেন্ট করো। আর হ্যাঁ স্যার, এর পরে আরও স্যারের নিজস্ব সাবজেক্ট নিয়ে এপিসোড আসছে, আরও অনেক কিছু তোমাদের প্রশ্ন থাকলে কমেন্ট করো, সেইগুলো নিয়েও স্যার উত্তর দেবে।
পার্ট 2 আসছে। তো আমরা স্যারকে লাস্টে জানতে যাবো, তাহলে স্যার ফাইনালি এই শেষ মুহূর্তে দাঁড়িয়ে, অর্থাৎ আমরা বলি দোরগোড়ায় দাঁড়িয়ে, এখন একটা স্টুডেন্ট কিভাবে প্রিপারেশন নেবে? প্রথমত হচ্ছে একটা সুস্থ রুটিন তাকে বানাতে হবে হুম, এবং সেই রুটিনটাই তাকে সবটা রাখতে হবে। তার দৈনন্দিন জীবনে যা যা সে করে সবটা তার রুটিনের মধ্যে থাকবে। বিষয়ভিত্তিক প্রত্যেক দিন যার যেন রুটিনে রোটেশন থাকে, হুম, মানে 7টা বিষয়কে সে যেন রুটিনে কোনো একটা সময় সে টাচ করতে পারে। হুম, তৃতীয়ত হচ্ছে ঘড়ি ধরে টাইম মেনে দুপুরবেলাটাই টেস্ট পেপার অভ্যাস, এটা করতে হবে তাকে। কারণ কোন প্রশ্নটা আসবে বা কোন প্রশ্ন আসবে না এই ব্যাপারে এখনও সে শিওর হতে পারেনি। চতুর্থত হচ্ছে তার সাজেস্টিভ ওয়েতে পড়ার অভ্যাসটা কমাতে হবে এবং সাজেশানকে এখন ছাড়তে হবে। সাজেশান আরও পড়ে, এখন নয়। এরপরে সে মোটামুটিভাবে প্রস্তুতি এসে গেলে সে অভ্যাসটা বাড়াবে। বিভিন্ন রকমের যে ধরনের কাজে তার মনোসংযোগ বিচ্ছিন্ন হয় সেগুলো থেকে দূরে থাকবে, হেলদি লাইফ লিড করবে এবং হেলদি খাবার খাবে এবং প্রস্তুতি নিতে থাকবে। পরীক্ষা যখন খুব কাছাকাছি আসবে তখন ঘুমটাও খুব ইম্পর্টেন্ট। হুম, তখন সে পর্যাপ্ত ঘুমাবে, পর্যাপ্ত জল পান করবে, পর্যাপ্ত খাবার খাবে এবং পর্যাপ্ত পড়াশোনা করবে। এবং অ্যাট লাস্ট যখন পরীক্ষাতে যাবে, পরীক্ষা হলে গিয়ে সে টাইম ম্যানেজমেন্ট করে লিখবে, যে লেখাটা এতদিন ধরে সে অভ্যাস করে এসছে এই 1.5 মাস ধরে। আচ্ছা, এবং তার নির্দিষ্ট সময় ধরে লিখে খাতাটা কমপ্লিট করবে। সুন্দর সাজানো গোছানো মার্জিন দেওয়া খাতা, কোশ্চেন টু কোশ্চেন স্পেসিং, বিভাগ অনুযায়ী আলাদা করে লেখা, একই প্রশ্ন দুবার না লেখা এবং একটা প্রশ্ন লেজা মুড়ো আলাদা করে না লেখা। এই কটা মানলেই মোটামুটি মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করার জন্য যথেষ্ট। আচ্ছা। ওই লাস্টের রিভিশনটা ওরা যখন করবে, ওই রিভিশনের জন্য কতক্ষণ টাইম তারা ধরে রাখবে যে রিভিশন আমি এতক্ষণের মধ্যে করব? রিভিশনটার ক্ষেত্রে সবসময় নির্ভর করে, আমাদের এইটা বলতে গেলে মেমোরির কথা বলতে হয়। তোমার প্রথম পাঠে 7 দিন এবং তার পরের পাঠে 11 দিন। হুম, মানে তুমি যে মেমোরিটা আজকে পড়ছো, হুম, আজকে যেটা প্রথম পড়বে সেটা 3 দিন পরে ভুলবে, তারপরে যেটা পড়বে সেটা 7 দিন পরে ভুলবে। ওই ওই টপিকটা যদি আবার পড়ো, হ্যাঁ, ওই টপিক যদি আবার পড়ো 11 দিন পরে ভুলবে। ফলে তোমার ওই 7 বা 11 ওই টপিকটাকে ওই ডেজগুলোর মধ্যে তোমায় রিভিশন রাখতে হবে। আচ্ছা, মানে তুমি 7 দিনের মধ্যে 7টা সাবজেক্ট একবার রিভিশন দিয়ে ফাইনালে যাবে। এটা করলে তোমার সবটাই মেমোরিতে থাকবে। মানে রেগুলার ওদের করতে হবে হ্যাঁ। সবটা। আচ্ছা, বেশ স্যার, তাহলে আজকে এতই থাক। আমার স্যারকে নিয়ে আবার পার্ট 2 আসছে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নাও তাড়াতাড়ি। তো স্যারকে নিয়ে পার্ট 2 আসছে, দেখতে থাকো। নমস্কার।